ডিরেকশনাল রিলে অপারেট করে না। সো ডিরেকশনাল রিলে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর অপারেট করে। আর তাছাড়া আমরা টর্কের ইকুয়েশন থেকে দেখেছিলাম কি টর্ক ইকুয়াল টু হচ্ছে φ1/2 sin থিটা। সো থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন φ1 আর φ2। সো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল যদি পজিটিভ থাকে তাহলে আমাদের টর্কটা পজিটিভ হয়, আর অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রির উপরে চলে যায় তখন কিন্তু আমাদের টর্কটা নেগেটিভ চলে আসে। তো তার ফলে আমাদের কিন্তু রিলেটা অপারেট করে না। ঠিক আছে। সো ডিরেকশনাল রিলেটা আমি জাস্ট আর একটু রিভিউ করে তোমাদেরকে পুরো জিনিসটা আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যদি ফল্ট আমাদের এখানে আমাদের দুইটা প্যারালাল ফিডার কনসিডার করছি, যেখানে আমাদের এটা আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এই দুইটা প্যারালাল ফিডারের অবজেক্টিভ হচ্ছে একটা ফিডারে যদি ফল্ট হয় তাহলে আমরা যেন আরেকটা ফিডার দিয়ে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে পারি। সো যখন আমাদের ফল্টটা এই লোকেশনে হবে, ফল্ট কারেন্ট আমাদের দুইটা হবে। একটা কারেন্ট যাবে হচ্ছে গিয়ে আমাদের রিলের এর ভিতর দিয়ে, রিলের A2 রিলের ভিতর দিয়ে যাবে একটা কারেন্ট, আর আরেকটা কারেন্ট যাবে কোন দিক দিয়ে, একটা কারেন্ট যাবে হচ্ছে আমাদের উপরের যে ফিডার আছে সেই ফিডার দিয়ে। নরমাল হেলদি কন্ডিশনে যেহেতু দুইটা ফিডার ভোল্টেজ সেম, দুইটা ফিডার থেকে আরেকটা ফিডারে কোনো কারেন্ট পাস করবে না, কিন্তু যখন ফল্ট হবে তখন আরেকটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করার একটা পাথ ক্রিয়েট হবে। এখন আমরা টাইম গ্রেডিং সিস্টেমে আমরা যে রিলেগুলোকে গ্রেড করি, যে সোর্স থেকে যে রিলেগুলো সবচেয়ে দূরে হয় সেটা টাইম সেটিংস আমরা দেই সবচেয়ে কম। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে B1 B2 রিলে থেকে সবচেয়ে দূরে। যদি আমরা টাইম সেটিংসটা সেম দেই, এটাও 1 সেকেন্ড এটাও 1 সেকেন্ড, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কারেন্টের কারণে আমাদের এই রিলেটাও অপারেট করে ফেলে, এই রিলেটাও অপারেট করে ফেলে। সো দুইটা রিলেই অপারেট করে। তো দুইটা রিলেই যদি অপারেট করে দুইটা ফিডারই আইসোলেট হয়ে যাবে, তার ফলে আমাদের কিন্তু সিলেক্টিভ অপারেশন হবে না। সো সিলেক্টিভ অপারেশনের জন্য আমরা কি করেছিলাম, সিলেক্টিভ অপারেশনের জন্য আমরা ডিরেকশনাল রিলে ওভার কারেন্ট রিলে পরিবর্তে ইউজ করছিলাম। সো এর ফলে সেম ফল্টের কারণে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই ফল্টের কারণে এই ডিরেকশনটার সাথে এই ডিরেকশনটা যেহেতু ম্যাচ করছে না, সো এই ডিরেকশনাল রিলে অপারেট করবে না। আর ম্যাচ করছে কার সাথে, এই B2 এর সাথে এই ডিরেকশনটা ম্যাচ করছে, তার মানে এই রিলেটা অপারেট করবে। আর এই ওভার কারেন্ট রিলে টাইম সেটিংসটা দেওয়া আছে ডিরেকশনাল রিলের থেকে কম, তার ফলে আমাদের এই ওভার কারেন্ট রিলে অপারেট করার আগেই এই ডিরেকশনাল রিলেটা অপারেট করবে, যার ফলে আমাদের সিলেক্টিভ অপারেশন হচ্ছে, অর্থাৎ যে জায়গায় ফল্ট হচ্ছে শুধুমাত্র ফল্টি পার্টটাই কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হচ্ছে। সো অনেক ক্ষেত্রে আমাদের ওভার কারেন্ট রিলে লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ডিরেকশনাল রিলেও লাগে সিলেক্টিভ অপারেশনের জন্য, যেটা আমরা প্যারালাল ফিডার কোঅর্ডিনেশনের সময় আমরা অবজার্ভ করেছিলাম। প্যারালাল ফিডারে শুধুমাত্র ওভার কারেন্ট রিলে দিয়ে কোঅর্ডিনেশন করা সম্ভব ছিল না। ঠিক আছে, দেখতে পাচ্ছিলাম যে আমরা যদি ওভার কারেন্ট রিলে দিয়ে শুধুমাত্র আমরা প্যারালাল ফিডারকে কোঅর্ডিনেট করতে চাই, তাহলে একটা ফিডারে ফল্ট হলে বাকি ফিডার গুলাও সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। বাট এই কন্ডিশনে কিন্তু আমাদের যে ফিডারে ফল্ট হবে শুধুমাত্র সেম ফিডার, সেই ফিডারটাই কিন্তু আমরা সিস্টেম থেকে আইসোলেট করতে পারবো। সো এখানে আমরা বলতে আমাদের মেইন ছিল যে সিলেক্টিভ অপারেশন সেটা কিন্তু এখানে অ্যাচিভ হচ্ছে। আচ্ছা, এটা ছিল আমাদের ডিরেকশনাল রিলের অ্যাপ্লিকেশন, যেটা আমাদের প্যারালাল ফিডার প্রোটেকশনের জন্য এটাকে আমরা ইউজ করি, অথবা রিভার্স পাওয়ার প্রোটেকশন, যেটা জেনারেটর প্রোটেকশনের সময় আমরা ডিসকাস করব। যখন একের অধিক সোর্স কানেক্টেড থাকবে তখন অপোজিট থেকে পাওয়ার ফ্লো হওয়ার একটা প্রভিশন থাকে, সেটাকে আমরা বলি রিভার্স পাওয়ার। সো এই রিভার্স পাওয়ার প্রোটেকশন আমরা দিতে পারি, অথবা যেখানে ফল্ট কারেন্টটা নেগেটিভ অথবা রিভার্স ডিরেকশন থেকে ফ্লো হচ্ছে সেখানেও আমরা এই ডিরেকশনাল রিলে দিয়ে আমরা প্রোটেকশন দিতে পারি। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে ডিরেকশন কিভাবে ডিটেক্ট করে? আমাদের এখানে যদি ওভার কারেন্ট রিলে থাকে, একটা সিম্পল একটা ওভার কারেন্ট রিলে থাকে, তো ওভার কারেন্ট রিলে শুধুমাত্র কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড ডিটেক্ট করে, এটা কিন্তু অ্যাঙ্গেলটা ডিটেক্ট করে না। ওভার কারেন্ট রিলে মানে জাস্ট কারেন্টের ম্যাগনিটিউড ডিটেক্ট করবে, এটা অ্যাঙ্গেলটা ডিটেক্ট করবে। সো যখন F1 লোকেশনে ফল্ট হচ্ছে তখন ফল্ট কারেন্টের ডিরেকশনটা হচ্ছে লেফট টু রাইট, সো সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউড বাড়বে এবং সেক্ষেত্রে ওভার কারেন্ট রিলে অপারেট করবে। যদি আমাদের কারেন্টের লোকেশনটা F2 লোকেশনে হয় সেক্ষেত্রেও কারেন্টের ম্যাগনিটিউড বাড়বে, সেক্ষেত্রেও আমাদের এই ওভার কারেন্ট রিলে অপারেট করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি F1 লোকেশনে ফল্ট হলে ওভার কারেন্ট রিলে অপারেট করে, F2 লোকেশনে ফল্ট হলে ওভার কারেন্ট রিলে অপারেট করে, বোথ ডিরেকশনে এটা অপারেট করে।
সো এই ক্ষেত্রে আমরা কিন্তু সাবস্টেশনের ভিতরে থেকে বলে দিতে পারি না যে ফল্টের লোকেশনটা কোথায়, এটা কি লেফট সাইডে ফল্ট হইছে নাকি রাইট সাইডে ফল্ট হইছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের সে দুই ডিরেকশনে ফল্ট হলেই আমাদের সে অপারেট করবে, তার মানে অ্যাকুরেটলি কিন্তু ফল্টের লোকেশনটা আমরা ডিটেক্ট করতে পারছি না, ঠিক আছে। সো এটার জন্য এই ওভার কারেন্ট রিলেটার এটা হচ্ছে লিমিটেশন, যে ফল্টের লোকেশনটা অ্যাকুরেটলি ডিটেক্ট করা সম্ভব হয় না। সো সেক্ষেত্রে এই ওভার কারেন্ট রিলের পরিবর্তে যদি আমরা এখানে একটা ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে ইউজ করি এবং এটা ডাইরেকশন যদি আমরা সেট করে দেই লেফট টু রাইট, অর্থাৎ লেফট টু রাইট বরাবর যদি কারেন্ট যায়, তাহলে যদি এটা অপারেট করে, সেক্ষেত্রে আমাদের ফল্টের লোকেশনটা যখন F1 এ হবে এবং কারেন্টের ডিরেকশনটা যখন লেফট টু রাইট হবে, তখনই কিন্তু আমাদের এই ডিরেকশনাল রিলে অপারেট করবে। তার মানে এই কন্ডিশনে আমাদের ডিরেকশনাল রিলে অপারেট করবে। বাট যখন F2 লোকেশন ফল্ট হবে, ফল্টের লোকেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বোঝাচ্ছি আমি এখানে অপোজিট ডাইরেকশনে যদি হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা -θ হয়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে অপারেট করবে না। তার মানে F1 কন্ডিশনে বা F1 লোকেশনে সে অপারেট করছে, F2 লোকেশনে অপারেট করতেছে না। তার মানে অ্যাকুরেটলি কিন্তু আমরা ডিটেক্ট করতে ফেলতে পারতেছি ফল্টের লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায়, এটা কি F1 এ ফল্ট হইছে নাকি F2 তে ফল্ট হইছে। সো এখন কোশ্চেন হতে পারে যে F2 তে ফল্ট হলে তাহলে কে অপারেট করবে। সো এই জন্য ডিরেকশনাল ওভার কারেন্ট রিলের সাথে আমাদের অ্যাডিশনাল একটা ওভার কারেন্ট রিলে অ্যাড করতে হয়, যার ফলে যখন আমাদের F2 লোকেশনে ফল্ট হবে তাহলে তখন যেন ওভার কারেন্ট রিলেটা অপারেট করে। তার মানে আমরা বলতে পারি যদি শুধু ওভার কারেন্ট রিলে অপারেট করে, তাহলে আমরা বলতে পারি লোকেশনটা হচ্ছে F2 তে, আর যদি ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে অপারেট করে, তাহলে আমরা বলতে পারি লোকেশনটা হচ্ছে F1 এ। তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি যে ফল্টের লোকেশনটা কোথায়, এটা কি F1 এ নাকি F2 তে। সো আমাদের কিন্তু লোকেশনটাও কিন্তু ডিটেক্ট করাটা দরকার, যেটা আমরা ডাইরেকশনাল রিলে দিয়ে আমরা লোকেশনটাও ডিটেক্ট করতে পারি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ডাইরেকশনাল রিলেতে আমাদের সিটিও লাগে, পিটিও লাগে, খেয়াল করে দেখো এখানে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ডাইরেকশনাল রিলেতে সিটিও লাগে, পিটিও লাগে, ঠিক আছে। সিটি লাগে শুধু ওভার কারেন্ট রিলেতে, যেহেতু সে ওভার কারেন্ট ডিটেক্ট করতেছে, বাট ডাইরেকশন ডিটেক্ট করার জন্য আমাদের একটা রেফারেন্স লাগবে। এই যে থিটাটা যে আমরা বললাম, থিটাটা অ্যাকচুয়ালি কি? থিটাটা তো আমাদের একটা রেফারেন্স, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা কার অ্যাঙ্গেল? এটা অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। তার মানে আমাদের এখানে একটা ভোল্টেজ লাগবে যার উপরে বেস করে আমাদের এই কারেন্ট ডিরেকশনটা চেঞ্জ হবে, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে বলতে পারি, যেটাকে আমরা পোলারাইজিং কোয়ান্টিটিও বলি, যে যার উপরে বেস করে রিলেটা অপারেট করবে, ঠিক আছে। সো এখানে পিটি আমরা নিচ্ছি, একটা পিটি নিচ্ছি হচ্ছে গিয়ে ভোল্টেজটা চেঞ্জ করার জন্য। এখানে ভোল্টেজটা যেহেতু আমাদের একই একটা পয়েন্ট থেকে মেজার করা হচ্ছে, সো ভোল্টেজের ভ্যালুটা এখানে ফিক্সড, বাট কারেন্টের ডিরেকশনটা শুধু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো ভোল্টেজের উপরে বেস করে আমাদের কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। সো যখন আমাদের অ্যাঙ্গেলটা থিটা হবে, তার মানে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে থিটা। আর যখন অ্যাঙ্গেলটা মাইনাস থিটা হবে, তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা হবে প্লাস -180 ডিগ্রি। 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের একটা রেফারেন্স লাগবে, এই রেফারেন্সের জন্য আমাদের এই ভোল্টেজটা দরকার, সিস্টেম ভোল্টেজটা দরকার। সো সিস্টেম ভোল্টেজের উপরে বেস করে কারেন্টের ডিরেকশন বুঝতে পারবে, কারেন্ট কি পজিটিভ ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে সেটা ডিটেক্ট করতে পারবে। সো এই জন্য এখানে আমাদের পিটির কানেকশন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে খেয়াল করে দেখতে পাচ্ছ আমরা যে লাইন থেকে আমরা সিটি নিচ্ছি, অর্থাৎ আমাদের যদি এ ফেজ হয়, এখানে তো অ্যাকচুয়ালি তিনটা ফেজ আছে, এ বি এন্ড সি বা আর ওয়াই বি। সো যে ফেজ থেকে আমরা সিটি নিচ্ছি, সেম ফেজ থেকে কিন্তু আমরা পিটি নিচ্ছি, ঠিক আছে। সিটি সেম ফেজ থেকে নেওয়া। সো এর ফলে আমাদের একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমরা পরে ডিসকাস করতেছি, বাট এখানে এই কানেকশনটা আমাদের নিচ্ছি সেম ফেজ থেকে কিন্তু আমরা পিটিটা নিচ্ছি। সো পিটির সাথে সিটির যে কারেন্টের অ্যাঙ্গেলটা, এটার উপরে বেস করে আমাদের এই ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে ডিরেকশনে ফল্ট হইছে নাকি অপোজিট ডিরেকশনে ফল্ট হইছে সেটা চেক করতে পারবে। বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। কারেন্টের ডাইরেকশনও তুমি বলতে পারো, পাওয়ার ডাইরেকশন বলতে পারো, কারণ এখানে মেজার যদি করো পাওয়ার, তাহলে তুমি বলতে পারো পাওয়ার মেজার করে অপারেট করতেছে, বাট অ্যাকচুয়ালি তো আমরা পাওয়ারের কনসেপ্টটা নিচ্ছি,
কিন্তু মেজার করতেছে কিন্তু মানে সে অপারেট করতেছে কিন্তু টর্কের উপরে বেস করে, ঠিক আছে? টর্কের উপরে বেস করে কিন্তু সে অপারেট করতেছে। টর্কটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কারণ এগুলো সবই হচ্ছে কি আমাদের ইন্ডাকশন টাইপ রিলে, ঠিক আছে? সো এটা টর্কের উপরে বেস করে যেহেতু অপারেট করতেছে, বাট কনসেপ্টটা নিচ্ছি হচ্ছে কি আমাদের পাওয়ার, যেহেতু আমাদের এখানে ভোল্টেজও নিচ্ছি কারেন্টও নিচ্ছি। সো সেক্ষেত্রে তুমি এটাকে মানে পাওয়ার সেন্স, হ্যাঁ এটা তুমি কারেন্টের উপরে বেস না করে তুমি এটা এভাবে বলতে পারো যে এটা ইউনিডিরেকশনাল রিলে, ঠিক আছে? ইউনিডিরেকশনাল রিলে তার মানে কারেন্টের এক ডিরেকশনের উপর বেস করে সে অপারেট। ওকে, আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের যে একটু ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখাচ্ছিলাম, এই যে ভোল্টেজ এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ, এটা হচ্ছে রেফারেন্স, আমরা বলতেছি ভি, ঠিক আছে? এই ভোল্টেজটা হচ্ছে রেফারেন্স, এটার সাথে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে গিয়ে থিটা, যেটার ফলে আমাদের ফল্ট 1 লোকেশনে যদি হয় তাহলে হচ্ছিল অ্যাঙ্গেলটা আই থিটা। তো যখন ফল্টটা অপোজিট লোকেশনে হচ্ছে, অর্থাৎ F2 লোকেশনে ফল্ট হচ্ছে, তখন আমাদের কিন্তু কারেন্টের অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে, শিফট হয়ে অপোজিট দিকে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই জায়গায় যদি আমরা পাওয়ার মেজার করি, এই কোয়াড্রেন্টে যদি আমরা পাওয়ারটা মেজার করি, দুইটা কোয়াড্রেন্ট মানে কি প্লাস 90 ডিগ্রি আর মাইনাস 90 ডিগ্রির উপরে। সো প্লাস 90 ডিগ্রির উপরে এটা তো cos থিটা, P = VI cos থিটা, পাওয়ারের ইকুয়েশন আমরা সবাই জানি। সো VI cos থিটা, সো থিটার ভ্যালুটা যদি প্লাস 90 ডিগ্রির উপরে হয় অথবা মাইনাস 90 ডিগ্রির উপরে হয়, তাহলে cos থিটার ভ্যালু আসে নেগেটিভ। তার মানে এই জায়গায় নেগেটিভ, তার মানে এই পোর্শনে আমাদের পাওয়ার যদি ক্যালকুলেট করি তাহলে পাওয়ার নেগেটিভ, আর যদি এই ডিরেকশনে ফল্ট হয় সো এই পাওয়ারটা পজিটিভ এই ডিরেকশনে। তার মানে পাওয়ার পজিটিভ হলে আমাদের পজিটিভ টর্ক প্রোভাইড করবে, পাওয়ার নেগেটিভ হলে নেগেটিভ টর্ক প্রোভাইড করবে, যার ফলে আমাদের ডিরেকশনাল রিলে এই নেগেটিভ ডিরেকশন বরাবর কাজ করবে না, পজিটিভ ডিরেকশন বরাবরই কাজ করবে। আচ্ছা, সো এই আমরা এটা একটা আমাদের cos থিটা কার্ভ থেকেও কিন্তু আমরা ভেক্টর ডায়াগ্রাম দ্বারা এক্সপ্লেইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছো এই দুইটা ডায়াগ্রাম? Yes, sir. কনস্ট্রাকশনটা একটু দেখে নেই। কনস্ট্রাকশনটা ছিল কি বলছিলাম, এটা একটা 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলে। এই 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলের অপোজিট দুইটা পোল আমাদের সিরিজে কানেক্টেড থাকে। সো উপরেরটা আর নিচের দুইটা পোল আমাদের সিরিজে কানেক্ট রেখে এখানে সিটির কানেকশন নিচ্ছি, আর লেফট এন্ড রাইট সাইডের যে দুইটা পোল আছে এই দুইটা সিরিজে কানেক্ট করে এখানে আমরা পিটির কানেকশন নিচ্ছি। সো পিটি থেকে একটা কারেন্ট ফ্লো করবে এই কয়েলে কারেন্ট ভোল্টেজ যখন এখানে আমরা দেব তখন এই কয়েলের ভিতরে একটা কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা বলতেছি আই। এই আই এর পরে একটা ফ্লাক্স এই ডিস্কে কাট করবে, যেটাকে আমরা বলতেছি φ2। আচ্ছা, এখন সিটি থেকে যখন আমার কারেন্ট আসবে এই কয়েলে, তখন সিটি থেকে কারেন্ট আসার ফলে আমাদের এই কয়েলেও ফ্লাক্স ইনডিউসড হবে, যেটাকে আমরা বলতেছি φ1। সো φ1 আর φ2 এর ইন্টারঅ্যাকশনের কারণে আমাদের ডিস্কের মুভমেন্ট হবে। এখন ডিস্কটার মুভমেন্টটা পজিটিভ ডিরেকশনেও হতে পারে, নেগেটিভ ডিরেকশনেও হতে পারে। কারণ পজিটিভ ডিরেকশনে কখন হবে, নেগেটিভ ডিরেকশনে কখন হবে। সো এখানে খেয়াল করে দেখো, টর্কের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি φ1 φ2 sin থিটা। থিটাটা কি, অ্যাঙ্গেল বিটুইন φ1 এন্ড φ2, ঠিক আছে? সো φ1 φ2 এর মধ্যে অ্যাঙ্গেলটা এটাই হচ্ছে থিটা। সো যখন কারেন্টটা এই দিক দিয়ে ঢুকবে, উপরের দিক দিয়ে ঢুকবে, তখন ফ্লাক্সের ডিরেকশনটা কিন্তু উপর থেকে নিচে উইথ রেসপেক্ট টু φ2। আর যখন আমাদের কারেন্টটা রিভার্স ডাইরেকশনে ফ্লো করবে, তখন কারেন্টটা কিন্তু এদিক দিয়ে ঢুকবে না, এদিক দিয়ে বের হবে, অর্থাৎ ঢুকতেছে কিন্তু এদিক দিয়ে যদি ঢুকে তাহলে কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয়ে যাওয়ার কারণে ফ্লাক্সের ডিরেকশনটাও অপোজিট হয়ে যাবে। তখন কিন্তু ফ্লাক্সটা উপর থেকে নিচে আসবে না, তখন নিচের থেকে উপরে হবে। তখন ফ্লাক্সটা নিচের থেকে উপরে হওয়ার জন্য থিটার ভ্যালুটা কিন্তু আমাদের 180 ডিগ্রির উপরে চলে যাবে। সো যার ফলে টর্কটা হয়ে যাবে নেগেটিভ। আর টর্কটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ডিস্কটা কিন্তু রোটেশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা নেগেটিভ টর্ক প্রোভাইড করতেছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হওয়ার ফলে এটা কিন্তু আমাদের এই নরমালি ওপেন কন্টাক্টে চলে না। যদি এটা পজিটিভ ডিরেকশনে মুভমেন্ট হয়, এটার সাথে জানি আমরা মুভিং কন্টাক্ট কানেক্টেড থাকে, সো পজিটিভ ডিরেকশনে মুভমেন্ট হলে এটা অপারেট করবে, আদারওয়াইজ এটা অপারেট করবে না। এখন কথা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তো আবার উল্টা দিক দিয়ে ঘুরে এটা কি অপারেট করে ফেলবে কিনা, সেটা করতে পারবে না, কারণ এখানে একটা ব্যাক স্টপ থাকবে, ঠিক আছে? ব্যাক স্টপ দিয়ে আমি এই মুভিং কন্টাক্টটাকে স্টপ করে রাখতে পারি নেগেটিভ ডিরেকশনে, যাতে করে ঘুরে অপোজিট দিকে কন্টাক্টটাকে ক্লোজ না করে ফেলে। আচ্ছা, অপারেশন কি বোঝা গেছে?
জি স্যার। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলের মাধ্যমে আমরা কিভাবে ডিরেকশনাল রিলে ডিরেকশনাল কারেন্টে ডিটেক্ট করে সেটা আমরা দেখলাম। আর এছাড়া আমাদের আরো একটা রিলে আছে যেটাকে আমরা বলি ওয়াট আওয়ার মিটার টাইপ রিলে, সেটার মাধ্যমেও কিভাবে আমরা ফল্ট কারেন্টটাকে ডিটেক্ট করি সেই জিনিসটা আমরা দেখব। তার আগে এখানে কনস্ট্রাকশনের যে কিভাবে করা হয়েছে সেই জিনিসগুলো এখানে ডিটেইলে ডিসকাস করা হয়েছে, সেই জিনিসটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, যে জিনিসগুলো আমরা বললাম এক্সপ্লেন করলাম সেগুলো একটু লেখা আছে, সেটা একটু দেখে নিবা। আর এখানে শুধুমাত্র একটা টার্ম যেটাকে আমরা বলি পোলারাইজিং কোয়ান্টিটি। পোলারাইজিং কোয়ান্টিটিটাকে আমরা বলি যার উপরে বেস করে আমাদের অ্যাঙ্গেলটা ডিটারমাইন করি আমরা। অর্থাৎ এখানে আমাদের কিসের উপরে বেস করে অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি, ভোল্টেজের উপরে। ভোল্টেজটাকে আমরা রেফারেন্স হিসেবে কনসিডার করতেছি। সো এই ভোল্টেজের উপরে বেস করে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই কোয়ান্টিটিটাকে আমরা বলি পোলারাইজিং কোয়ান্টিটি। অর্থাৎ the voltage is taken as the polarizing quantity. The polarizing quantity is one which produces one of the two fluxes required for production of the torque, and this quantity is taken as the reference compared with other quantity which is current here. This means that the phase angle of the polarizing quantity remains more or less fixed, while the other quantity suffers wide range in phase angle. তার মানে আমাদের ভোল্টেজটা যেহেতু এখানে রেফারেন্স, তার মানে ভোল্টেজের জন্য যে কারেন্টের অ্যাঙ্গেলটা হবে সেটা আমাদের ফিক্সড হবে, কিন্তু আমাদের মেইন যে কারেন্টের যেটা ফল্টের লোকেশন অনুযায়ী আমাদের কারেন্টের ডিরেকশনটা কিন্তু আমাদের এই রেফারেন্সের সাথে শিফট হয়ে যাবে, যেটা আমরা দেখলাম একটু আগে। সো কনস্ট্রাকশনটা তোমরা একটু দেখে নিবা। শুধু পোলারাইজিং কোয়ান্টিটি বলতে মনে রাখবা যে পোলারাইজিং কোয়ান্টিটিটা হচ্ছে এই রেফারেন্স হিসেবে আমরা ইউজ করি। এখন আসো আমাদের এটার ভেক্টর ডায়াগ্রাম, এটা কোন জায়গায় অপারেট করবে কোন জায়গায় অপারেট করবে না সেটা আমরা এই ভেক্টর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে, সো প্রথমে দেখো এখানে আমরা কি দিচ্ছি রেফারেন্স হিসেবে বা পোলারাইজিং কোয়ান্টিটি হিসেবে এখানে দিচ্ছি ভোল্টেজ। সো এটা হচ্ছে কি ভিআর। ঠিক আছে, সো ভিআর এর ফলে কি হবে, এর কয়েলে একটা কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটা কি নেচারে, ইন্ডাকটিভ ইন নেচার। সো এখানে আইভি যেটা হবে ভিআর এর ফলে যে কারেন্টটা ফ্লো করবে আইভি, সেটা হবে ইন্ডাকটিভ ইন নেচার। সো আইভি ডিরেকশনটা হবে ল্যাগিং। ঠিক আছে, সো এটা কত ডিগ্রি ল্যাগ করতেছে, আলফা ডিগ্রি। সো ভিআর এর ফলে আইভি হচ্ছে যেটা আলফা ডিগ্রি ল্যাগিং। আচ্ছা, এখন যখন এখানে কারেন্ট দিচ্ছি আই, সিটি থেকে কারেন্ট আসতেছে যেটা হচ্ছে আই ডিউ টু সিটি, যেটাকে আমরা আই আই বলতেছি। এই কারেন্টের কারণে এখানে একটা ফ্লাক্স হবে যেটাকে আমরা বলতেছি ফাই আই। তার মানে এই আই আইটাও কি, এটাও কিন্তু ইন্ডাকটিভ ইন নেচার। সো এখানে যেহেতু এটা কয়েল, এটাও ইন্ডাকটিভ ইন নেচার, তার মানে এটাও কিন্তু আমাদের ভোল্টেজকে ধরে নিচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে। তার মানে আই আই এর ডিরেকশনটাও হবে ল্যাগিং নেচার। সো আইভির ফলে আমাদের এই কয়েলে এই ডিস্কের ভিতরে একটা ফ্লাক্স কাট করবে যেটাকে আমরা বলি ফাইভি। তার মানে আইভির কারণে যেহেতু ফ্লাক্স আসতেছে ফাইভি, তার মানে আইভি যেদিকে হবে ফাইভি ডিরেকশনও সেম ডাইরেকশনে হবে। তার মানে আইভির ফলে ফ্লাক্স হচ্ছে ফাইভি। আচ্ছা, আই আই এর ফলে কি হবে, একটা ফ্লাক্স হবে ফাই আই। তার মানে আই আই এর যে ডিরেকশন ফাই আই এরও ডিরেকশন হবে সেম। তার মানে টর্কের ইকুয়েশনটা কি হবে, টর্কের ইকুয়েশনটা তাহলে দাঁড়াবে ফাই ভি, যেহেতু দুইটা ফ্লাক্স আসতেছে ফাই ভি ফাই আই, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, আলফা মাইনাস থিটা। এটুকু হচ্ছে আলফা, এতটুকু হচ্ছে থিটা। সো এতটুকু হচ্ছে আলফা মাইনাস থিটা। সো ফাই ভি ফাই আই সাইন আলফা মাইনাস থিটা। এই মাইনাস কেটা আসতেছে কেন, কেটা আসতেছে স্প্রিং এফেক্ট। তার মানে আমরা জানি যে এটা স্প্রিং এফেক্ট, এটা কেন লাগে, কারণ ডিস্কটাকে আবার আগের পজিশনে রিসেট পজিশনে নিয়ে যাওয়ার জন্য স্প্রিং এফেক্ট একটা লাগে। সো এটা হচ্ছে কি মাইনাস কি। সো আপাতত কনসিডার করো যে টি ইকুয়াল টু ফাই ভি ফাই আই সাইন আলফা মাইনাস থিটা। এখন টর্কটা ম্যাক্সিমাম হবে কখন, ম্যাক্সিমাম হবে যখন আলফা মাইনাস থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হবে। তার মানে এই আলফা মাইনাস থিটার ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে এই পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পজিশনে আমাদের কিন্তু টর্কটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তার মানে আমাদের আলফা মাইনাস থিটা ভ্যালুটা কিভাবে চেঞ্জ করব, আমাদের এই যে ভিআর, এই ভিআর এর সাথে যে অ্যাঙ্গেলটা এটা আইভি, এই অ্যাঙ্গেলটা তো ফিক্সড, যেটাকে আমরা বলতেছিলাম কি আলফা। ঠিক আছে, এই ভিআর এর ফলে এই কয়েলে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ল্যাগিং নেচার, এবং এটা কত ডিগ্রি ল্যাগ করতেছে, এটা হচ্ছে আলফা। আর এখানে আই আই এর সাথে খেয়াল করে দেখো, আই আই এর সাথে এখানে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কি আমাদের থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি চেঞ্জ করে নিয়ে লিডিং অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি, লিডিং এ, সো লিডিং এ যদি নিয়ে যেতে পারি, কত ডিগ্রি লিডিং এ, যেন আলফা মাইনাস থিটার ভ্যালু 80 ডিগ্রি হয়, তাহলে আমাদের কিন্তু টর্কটা ম্যাক্সিমাম হবে। টর্কটা ম্যাক্সিমাম দরকার কেন, যার ফলে আমাদের রিলেটা খুব তাড়াতাড়ি অপারেট করবে।
তার মানে আইআই এর পজিশনটাকে আমাদের শিফট করে নিয়ে যেতে হবে কোন জায়গায়, এই জায়গায় নিয়ে যেতে পারি, টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এখন কিভাবে শিফট করব? শিফট করার জন্য এই কয়েলের সাথে আমাদের একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। এই ক্যাপাসিটরের ভ্যালুটাকে আমাদের এমন ভাবে চুজ করতে হবে যেন আমাদের এই অ্যাঙ্গেলটা শিফট হয়ে আমাদের আলফা মাইনাস থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখানে খেয়াল করো, এটাকে আমরা বলতেছি লাইন অফ ম্যাক্সিমাম। কারণ কি? কারণ এখানে এই অ্যাঙ্গেলটা যদি আমরা এভাবে সিলেক্ট করি তাহলে আমাদের আই 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 আর আইভি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে টর্কের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম। আচ্ছা, যখন আলফা মাইনাস থিটার ভ্যালু 0 হবে, খেয়াল করে দেখো, আলফা মাইনাস থিটার ভ্যালু যদি 0 হবে তখন কি হবে? এই অ্যাঙ্গেলটা থাকবে না, তার মানে আইআই এর যে ডিরেকশন হবে আইভি এরও সেই ডিরেকশন হবে। সো সেক্ষেত্রে কিন্তু কোনো টর্ক ফরমেশন হবে না, তার মানে ডিস্কটা কিন্তু রোটেট করবে না। সো টর্ক ইকুয়াল টু 0 হয়ে যাবে। সো 0 যদি হয়ে যায়, এই লাইনটাকে আমরা বলতেছি জিরো টর্ক লাইন, অর্থাৎ এই জায়গায় কোনো টর্ক ফরমেশন হবে না। ঠিক আছে? সো এই লাইনটাকে আমরা বলি জিরো টর্ক লাইন। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকবার একটু রিপিট করতেছি। এই দুইটা যদি একটু fit করেন স্যার। সো এটা হচ্ছে ভিআর, যেটাকে রেফারেন্স হিসেবে আমরা দিচ্ছি ভিআর। এই ভিআর এর ফলে আমাদের এই কয়েলে একটা কারেন্ট যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি আই ডিউ টু ভি। ঠিক আছে? কি নেচারের হবে? ল্যাগিং নেচারের। যদি এদিকে হয় আইভি হবে এই পাশে। ঠিক আছে? ল্যাগ করতেছে, ধরে নিচ্ছি আইভি ল্যাগ করতেছে। আবার এখানে কি দিচ্ছি? সিটি থেকে কারেন্ট দিচ্ছি, সো আই আসতেছে। এই আইটাও কি হবে? এটাও যেহেতু ইন্ডাকটিভ ইন নেচার, সো এখানেও আমাদের এটা ল্যাগ করবে। কাকে? এই ভিআর কে ল্যাগ করবে। ধরে নিচ্ছি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। এটা হচ্ছে গিয়ে থিটা। আইআই এর কারণে এখানে একটা ফ্লাক্স হচ্ছে যেটা ডিস্কে কাট করতেছে। সো আইআই এর কারণে যেহেতু ফ্লাক্সটা হচ্ছে, সো আইআই যে ডিরেকশনে হবে ফ্লাক্সও সেম ডিরেকশনে হবে। সো আইআই আর ফাই আই। আর আইভির কারণে এখানে একটা ফ্লাক্স হবে যেটাকে আমরা বলতেছি ফাইভি। সো আইভি যেদিকে হবে ফাইভি ও সেদিকে হবে। তাহলে টর্কের ইকুয়েশনটা তাহলে কি হবে? টর্ক তো হবে ফ্লাক্সের গুণফল এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল, যে সাইন অফ অ্যাঙ্গেল। তার মানে দুইটা ফ্লাক্স কি ফাই আই, তার মধ্যে অ্যাঙ্গেলটা কি সাইন আলফা মাইনাস থিটা। সো এই আলফা মাইনাস থিটা যেটা, এই আলফা মাইনাস থিটার ভ্যালুটা যদি আমরা 90 ডিগ্রি করতে পারি, অর্থাৎ ফাইভি এবং ফাই আই এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে পারি, তাহলে টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। যেটা আমরা চাই যে আমাদের যখন ফল্ট হয় তাহলে তখন যেন আমাদের রিলেটা তাড়াতাড়ি মুভমেন্ট করার ফলে তারা কারেন্টটাকে সে ক্লিয়ার করে। সো এখন আমাদের কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদের অ্যাঙ্গেলটাকে কত বানাতে হবে? 90 ডিগ্রি বানাতে হবে। সো যেহেতু পিটিটা বা রেফারেন্স হিসেবে ধরছি ভিআর, সো এই অ্যাঙ্গেলটা আপাতত ফিক্সড আলফা। সো আমরা চেঞ্জ করতে পারি কি এই অ্যাঙ্গেলটাকে, এই সিটির অ্যাঙ্গেলটাকে, এটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে যেতে পারি? এই 90 ডিগ্রি এই পাশে নিয়ে যেতে পারি। তার মানে ছিল এটা ল্যাগিং এ, নিয়ে যেতে পারি লিডিং এ। সো লিডিং এ যদি নিতে হয়, এই কয়েলে আমাদের কি যোগ করতে হবে? এই কয়েলটা কোন কয়েল? এই আইআই এর কয়েল। এই কয়েলে আমাদের কি যোগ করতে হবে? আমাদের একটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। সো ক্যাপাসিটরের ভ্যালুটাকে আমাদের এমন ভাবে চুজ করতে হবে যেন এই অ্যাঙ্গেলটা শিফটেড হয়ে আমাদের এই পাশে চলে আসে, যার ফলে আমাদের ভোল্টেজ ফেজ ডিফারেন্স বিটুইন 5V এন্ড 5I ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। এটা কি বুঝতে পারছো? সো এটাকে আমরা বলতেছি লাইন অফ ম্যাক্সিমাম টর্ক। তার মানে এই বরাবর যদি আমি আইআইটাকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের টর্কটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, when আলফা ইকুয়াল থিটা, আলফা ইকুয়াল টু যদি হয়, অর্থাৎ এই দুইটার মধ্যে যদি কোনো ফেজ ডিফারেন্স না থাকে, ঠিক আছে, যদি ফেজ ডিফারেন্স না থাকে তখন কিন্তু আমাদের টর্কটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি 0। তার মানে এই লাইনটাকে আমরা বলতেছি যখন থিটাটা যখন আলফার সমান হয়ে যাবে তখন কিন্তু এখানে কোনো টর্ক প্রডিউস হবে না। সেটাকে আমরা বলতেছি জিরো টর্ক লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম টর্ক লাইন, আর এটা হচ্ছে কি আমাদের জিরো টর্ক লাইন। আর এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে কিন্তু আমাদের টর্কের ভ্যালু 180 ডিগ্রির উপরে। 180 ডিগ্রির উপরে মানে কি? এটা হচ্ছে জিরো টর্ক লাইন, জিরো থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির উপরে কিন্তু আমরা জানি যে সাইন 180 ডিগ্রির উপরে ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়, তাই না? সো এখানে আমরা যদি আমরা সাইনের কার্ভটা একটু যদি দেখি, একটু খেয়াল করে দেখো সাইন কার্ভটা একটু আমি দেখাই। আচ্ছা,
সো সাইন কার্ভটা থেকে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে সাইন, এটা হচ্ছে সাইন কার্ভ, ঠিক আছে, সাইন কার্ভ। তো সাইন কার্ভের থেকে দেখতে পাচ্ছি কি 0 to 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু এখানে আমাদের এই ভ্যালু, সাইনের ভ্যালুটা কিন্তু পজিটিভ, আর 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের কারেন্টের ডিরেকশনটা 180 ডিগ্রির উপরে চলে যাবে, 180 ডিগ্রির উপরে চলে যাবে মানে কি অপোজিট দিক দিয়ে কারেন্ট আসবে যখন, তখন কিন্তু আমাদের কোনো টর্ক ফর্মেশন হবে না, তখন নেগেটিভ টর্ক ফর্মেশন হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টের ভ্যালুটা যদি এই আইআইটা যদি শিফট হয়ে এই পাশে চলে আসে, অর্থাৎ আইআই এর ডিরেকশনটা তো আছে এখন, আমি যদি একটু দেখাই আইআইটা, একটা মিনিট, এই আইআই এর ডিরেকশন আছে হচ্ছে কি এখন এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। এখন কারেন্টের ডিরেকশনটা যদি অপোজিট হয় তার মানে এই বরাবর চলে যায়, এই বরাবর চলে যাওয়া মানে কি এটা 180 ডিগ্রির উপরে চলে গেছে। 180 ডিগ্রির উপরে চলে যাওয়া মানে কি এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা মেজার করি তাহলে অ্যাঙ্গেলটা দেখা যাবে নেগেটিভ, তার মানে টর্কটা আসতেছে কি তখন নেগেটিভ, তখন কিন্তু আমাদের রিলেটা অপারেট করবে না। তার মানে এই রিজিয়নটাকে 0 to 180 ডিগ্রি, অর্থাৎ আলফা মাইনাস থিটা ভ্যালুটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি হয় তখন এটাকে আমরা বলি পজিটিভ টর্ক রিজিয়ন। তার মানে এই রিজিয়নে যদি থাকে তাহলে রিলেটা অপারেট করবে, আর যদি অপোজিট রিজিয়নে চলে যায় তাহলে কিন্তু রিলেটা অপারেট করবে না। এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ টর্ক রিজিয়ন। নেগেটিভ টর্ক রিজিয়ন মানে নন অপারেটিং রিজিয়ন। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো এরপরে ইয়েতে আসি। এটা তো গেল এক রকমের একটা ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে আমরা দেখলাম। আমাদের আরেকটা ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে কনস্ট্রাকশন হতে পারে, যেটাকে আমরা বলি ওয়াট আওয়ার টাইপ কনস্ট্রাকশন। সো এক্ষেত্রে খেয়াল করে দেখো এভাবে কি এটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডাইরেকশনাল পার্ট আর একটা হচ্ছে ওভারকারেন্ট পার্ট। সো ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে মানে সে আগে ডিরেকশন ডিটেক্ট করবে, তারপরে সে ওভারকারেন্ট মেজার করবে, ঠিক আছে। ডিরেকশন ডিটেক্ট করবে মানে ধরো আমি একটা ডিরেকশন বরাবর, একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর রিলেটাকে অপারেট করাতে চাই, তার মানে সে প্রথমে আগে দেখবে ডিরেকশন ঠিক আছে কিনা। যদি ডিরেকশন ঠিক থাকে তাহলে সে ওভারকারেন্ট রিলেকে সিগন্যাল দিবে, যদি ডিরেকশন ঠিক না থাকে তখন সে ওভারকারেন্ট রিলেকে সিগন্যাল দিবে না। তার মানে আগে সে মেজার করবে ডিরেকশন, তারপরে সে মেজার করবে ওভারকারেন্ট, ঠিক আছে। সেজন্য এই রিলেটাকে আমরা বলি ডিরেকশনাল ওভারকারেন্ট রিলে। যদি শুধু ডিরেকশনাল রিলে হয় তখন এটা শুধুমাত্র ডাইরেকশন ডিটেক্ট করবে, এটা কোনো ওভারকারেন্ট মেজার করবে না, শুধু ডিরেকশনের উপরে বেস করে সে অপারেট করবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দুইটা কোয়ান্টিটি ডিটেক্ট করতে হয়, আগে ডিরেকশন প্লাস ওভারকারেন্ট। সো এজন্য আমরা এখানে কি করছি, দুইটা ওয়াট আওয়ার মিটার নিয়েছি। খেয়াল করে দেখো এখানে দুইটা ওয়াট আওয়ার মিটার, এটাও কিন্তু আমরা আগে দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেতে। এই দুইটা ওয়াট আওয়ার মিটারের ক্ষেত্রে আমার ডিস্ক থাকবে স্বাভাবিক। সো এখানে দুইটা ডিস্ক আছে, এখানে আমরা বলেছিলাম কি একটা ই শেপের একটা ইলেকট্রোম্যাগনেট থাকে আর একটা ইউ শেপড ইলেকট্রোম্যাগনেট থাকে, ঠিক আছে। সো এটা ই শেপড আর একটা ইউ শেপড, তো মানে আমাদের দুইটা ওয়াট আওয়ার মিটার এখানে আমরা কনসিডার করতেছি। বাট ওয়াট আওয়ার মিটারের কনস্ট্রাকশনটা কিরকম ছিল, আমাদের ছিল একটা কয়েল, এবং একটা কয়েল থেকে আরেকটা কয়েলে কিন্তু আমাদের ইন্ডাকশন প্রসেসে আমাদের ভোল্টেজ ইনডিউসড হতো, যার ফলে এই কয়েলে একটা কারেন্ট ফ্লো করতো, যেটা ছিল যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল ছিল। প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ফ্লাক্স কাট করতো, ফ্লাক্স কাট করার ফলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হতো, যার ফলে এই কয়েলে একটা কারেন্ট ফ্লো করতো, যার ফলে ডিস্কটা রোটেট করতো। আচ্ছা, কিন্তু এখানে কি করা হয়েছে, ডাইরেকশন এলিমেন্টটা ডিটেক্ট করার জন্য আমাদের এটা হচ্ছে কি আমাদের প্রথম পার্টটা হচ্ছে ডাইরেকশন ডিটেক্ট হবে, পরের পার্টটা হচ্ছে ওভার কারেন্ট মেজার করবে। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের একটা কয়েলই আছে, ঠিক আছে। এই একটা কয়েলে আমাদের কি কারেন্ট কানেকশন দিচ্ছি, পিটি থেকে কানেকশন দিচ্ছি। সো পিটি থেকে কানেকশন দিচ্ছি, এটা কিসের জন্য, রেফারেন্সের জন্য। সো যখন এখানে কারেন্ট আসবে, কারেন্ট আসার ফলে এখানে আমাদের একটা ফ্লাক্স ইনডিউস হবে, যেটাকে আমরা বলতেছি ফাইভি। তো আরেকটা ফ্লাক্স দরকার ডিস্কটাকে রোটেট করানোর জন্য। আরেকটা ফ্লাক্স কোত্থেকে আসতেছে, এটা সিটি থেকে আসতেছে, সিটি থেকে নিচের কয়েলে আমরা কানেকশন দিচ্ছি, অর্থাৎ ইউ শেপ ইলেকট্রোম্যাগনেটে কানেকশন দিচ্ছি। সিটি থেকে কানেকশনটা আসতেছে, আসার পরে কি হচ্ছে, কারেন্টটা যাচ্ছে, যাওয়ার পর আমাদের কিন্তু সেকেন্ডারি কয়েল থেকে কানেকশনটা আমাদের সেকেন্ড যে আমাদের ওয়াট আওয়ার মিটার সেখানে কিন্তু চলে যাচ্ছে, সেটা প্রাইমারিতে চলে যাচ্ছে। প্রাইমারিতে চলে যাওয়ার পরে সেই কারেন্টটা আবার ব্যাক করতেছে, ব্যাক করে এই যে ট্যাপিং, এই ট্যাপিং এর থ্রুতে আমাদের কিন্তু কারেন্টটা ব্যাক করতেছে। তার মানে আমাদের সিটির কারেন্টের ডিরেকশনটা কিরকম হবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে, ইউ শেপড ইলেকট্রোম্যাগনেট হয়ে আমাদের কারেন্টটা যাচ্ছে আমাদের এই পরের যে ইলেকট্রোম্যাগনেটের ই শেপড ইলেকট্রোম্যাগনেটের প্রাইমারি কয়েল হয়ে আমাদের ট্যাপিং এর থ্রুতে যত পয়েন্ট আমি রিলেটাকে অপারেট করতে চাই সেই ট্যাপিং এর থ্রুতে এটা বাইপাস হয়ে যাচ্ছে।
আচ্ছা, এখন কি হবে জিনিসটা, এখানে দেখো এখানে একটা কন্টাক্ট আছে এক্স এন্ড ওয়াই, ঠিক আছে, এক্স। সো এক্স ওয়াই কন্টাক্টটা নর্মালি ওপেন। সো যখন আমাদের ডিসটা ধরলাম আমরা পজিটিভ ডিরেকশন বরাবর রিলেটাকে অপারেট করাতে চাই, তাহলে আমাদের এক্স ওয়াই কন্টাক্টটা যখন ক্লোজ হবে তখন আমরা রিলেটাকে অপারেট করাবো। আচ্ছা, সো এখানে এই ই শেপড ইলেকট্রোম্যাগনেটের সাথে কি আছে, আরেকটা কয়েল আছে। এই কয়েলটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কয়েল। এই সেকেন্ডারি কয়েলে যখন আমাদের এই কয়েলে কারেন্ট আসবে তখন কিন্তু এখানে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। ফ্লাক্স ইনডিউসড হওয়ার পরে এই কয়েলের সাথে খেয়াল করে দেখো, এই কয়েলের সাথে আমরা কি কানেক্ট করছি, এই ওয়াই কন্টাক্ট। কার এক্স ওয়াই কন্টাক্ট? ডাইরেকশনাল এলিমেন্টের এক্স ওয়াই কন্টাক্ট। সো এটা নরমালি ওপেন কন্টাক্ট, এটার সাথে কানেক্টেড। সো যতক্ষণ না পর্যন্ত এই কন্টাক্টটা ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কয়েলটা সাপ্লাই পাবে না, অর্থাৎ এর নিচের কয়েলটাতে কোনো ফ্লাক্স ইনডিউসড হবে না। এই কন্টাক্টটা ক্লোজ হলেই এক্স ওয়াই কন্টাক্টটা ক্লোজ হবে। এক্স ওয়াই কন্টাক্ট ক্লোজ হলেই আমাদের কিন্তু এই কয়েলটা কানেক্টেড হবে। কানেক্টেড হলেই কিন্তু এখানে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। সো তখন এখানে দুইটা ফ্লাক্স আসবে। আর যদি একটা ফ্লাক্স আসে তাহলে কিন্তু আমাদের ডিসটা ঘুরবে না, ঠিক আছে। তার মানে আমাদের যতক্ষণ না পর্যন্ত এটা ডাইরেকশন ডিটেক্ট করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কন্টাক্টটা ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে আমাদের রিলে কিন্তু ট্রিপ সার্কিটে সিগন্যাল দিবে না, ঠিক আছে। তার মানে আমাদের অপারেশনটা একটু খেয়াল করো। সো কারেন্ট আসতেছে, কারেন্ট আসলে এখানে একটা ফ্লাক্স হবে ফাই ভি, এখানে একটা কারেন্ট আসতেছে যেটা হচ্ছে ফাই আই। ধরে নিচ্ছি এখন কারেন্টের ডিরেকশনটা পজিটিভ, তার মানে কারেন্টটা এদিক দিয়ে উপর দিয়ে ঢুকতেছে, ঢুকে আমাদের এখানে একটা পজিটিভ টর্ক প্রোভাইড করতেছে। সো একটা নির্দিষ্ট সময় পরে আমাদের এই কন্টাক্টটা ক্লোজ হবে। কন্টাক্টটা যেই ক্লোজ হবে আমাদের এই সেকেন্ডারি কয়েলটাও কানেক্টেড হয়ে গেল। তার মানে আমাদের সেকেন্ডারি কয়েলেও কিন্তু এই কারেন্টের কারণে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। এই ফ্লাক্স ইনডিউস হওয়ার কারণে দুইটা ফ্লাক্সের ফলে আমাদের ডিসটা কিন্তু মুভমেন্ট হবে এবং ট্রিপ সার্কিট এনার্জাইজড হবে। কিন্তু যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভমেন্ট হয়, অর্থাৎ কারেন্টের ডিরেকশনটা যদি এদিক দিয়ে না ঢুকে এদিক দিয়ে ঢুকে, অর্থাৎ আমাদের যদি ফলটা অপোজিট হয় ডিরেকশনে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোটেশনটা অপোজিট হবে। তার মানে কিন্তু কন্টাক্টটা ওপেন থাকবে। কন্টাক্টটা যদি ওপেন থাকে তাহলে যতই এখানে কারেন্ট যাক, যতই আমাদের এই ই শেপ ম্যাগনেটে কারেন্ট যাক, আমাদের সেকেন্ডারি কয়েল কিন্তু এনার্জাইজড হবে না, যেহেতু এক্স ওয়াই কন্টাক্টটা ওপেনই থাকবে। সো এই জন্য আমাদের এই পরের যে ওভার কারেন্ট রিলেটা আছে সেটা অপারেট করবে না। সো ট্রিপ সার্কিট এনার্জাইজড হবে না। সো প্রথমে কি ডিটেক্ট করতেছে? ডিরেকশন। তারপরে কি ডিটেক্ট করতেছে? ওভার কারেন্ট। ডিরেকশনটা স্যাটিসফাই করলেই আমাদের ওভার কারেন্ট রিলে অপারেট করবে, আর ডিরেকশন যদি স্যাটিসফাই না করে তাহলে ওভার কারেন্ট রিলে কাজ করবে না। এটা কি অপারেশনটা বুঝতে পারছো? হ্যালো? जी सर। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এটা একটু চেক করবা তোমরা, তাহলে বুঝতে পারবা। তার মানে এটার সাথে এটা কিন্তু ইন্টারলক, অর্থাৎ এটা যতক্ষণ না পর্যন্ত ডিরেকশন ডিটেক্ট করতেছে ততক্ষণ পর্যন্ত এটা ওভার কারেন্ট ডিটেক্ট করতে পারবে না। আগে ডিরেকশন প্লাস এরপরে ওভার কারেন্ট, তাই এটাকে এটার সাথে ইন্টারলক করা থাকে, লক করা থাকে আর কি। স্যার ওই উপরের ট্যাপিংটা কিসের স্যার? এটা হচ্ছে ওভার কারেন্ট রিলে ট্যাপিং। ওভার কারেন্ট কত কারেন্টে আমি অপারেট করাতে চাই। স্যার নিচের এই ট্যাপিং? এই নিচের ট্যাপিংটা সেম ট্যাপিংই, একই ট্যাপিং, এখানে দেখানো হয়েছে আর কি আলাদা করে, এটা সেম ট্যাপিংই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এই জিনিসটা আমরা এখানে এক্সপ্লেন করছি। এই জিনিসটা যেটা আমরা বললাম এতক্ষণ ধরে, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে, এটা একটু দেখে নিই। এখানে এই যে জিনিসটা আমরা বলি নাই সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এই যে ডিরেকশনাল রিলে যে ডিরেকশনের যে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। অর্থাৎ এখানে আমরা বলতেছি পজিটিভ টর্ক রিজিয়ন হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে গিয়ে পজিটিভ টর্ক রিজিয়ন, আর এর পাশে হচ্ছে গিয়ে নেগেটিভ টর্ক রিজিয়ন। সো এই রিজিয়নটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এই রিজিয়নটাকে চেঞ্জ করতে পারি আমরা এই আলফা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি। এই আলফা অ্যাঙ্গেলটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই রিজিয়নটা আমাদের চেঞ্জ করতে পারি। আলফা অ্যাঙ্গেল মানে কি? আলফা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বিটুইন ভিআর এন্ড আইভি। ভিআর আর আইভি মানে হচ্ছে আমাদের পটেনশিয়াল কয়েলের কারণে যে কারেন্টটা ফ্লো করতেছে আইভি, তার মধ্যে সেই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আলফা। সো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? সো এখানে আমাদের ইন্ডাকটিভ যে কয়েলটা আছে, এই কয়েলের নাম্বার অফ টার্নস যদি আমরা ভ্যারি করি সেক্ষেত্রেও আমরা এই অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কারণ ইন্ডাকটিভ পোর্শনটাকে বাড়ায়, রিল্যাকটেন্স বাড়ায় কমায়, আমরা এই অ্যাঙ্গেলটাকে কিন্তু চেঞ্জ করতে পারি, অথবা ক্যাপাসিটেন্স অ্যাড করেও কিন্তু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা সম্ভব। তার মানে আমরা কিন্তু এই রিজিয়নটা, পজিটিভ টর্ক রিজিয়ন আর নেগেটিভ টর্ক রিজিয়ন কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা তো এভাবে আসছে, এখন দেখানো হচ্ছে এভাবে,
এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এই রিজিয়নটা কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু নিয়ে যেতে পারি, ঠিক আছে? সেটা কিসের উপরে বেস করে? এটা হচ্ছে এই আলফাটার উপরে বেস করে কিন্তু আমাদের পজিটিভ টর্ক রিজিয়ন এন্ড নেগেটিভ টর্ক রিজিয়নটা চেঞ্জ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। কারণ আলফা যদি আমি আরেকটু কমাই তাহলে কিন্তু লাইন অফ ম্যাক্সিমাম টর্ক কিন্তু আরো এই পাশে সরে যাবে, আর লাইন অফ ম্যাক্সিমাম টর্ক সরে গেলে আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা তখন কিন্তু আমাদের আরো এই পাশে চলে আসবে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, সো এই এরপরে আসি আমরা এই যে এখন যেটা এটা অলরেডি আমরা এক্সপ্লেইন করছিলাম যে এটা 0 to 180 ডিগ্রি পর্যন্ত আমাদের টর্কটা হচ্ছে কি আমাদের পজিটিভ থাকবে, আর 180 ডিগ্রি পরে যদি চলে যায় তাহলে আমাদের এটা নেগেটিভ টর্ক রিজিয়ন চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে। এটা ছিল আমাদের লেকচার নাম্বার 26 পর্যন্ত। এই লেকচার নাম্বার 26 আমরা শেষ করলাম আজকে। আর লেকচার নাম্বার 27 এর অল্প কিছু অংশ আমি একটু দেখাই দেই আজকে। আর অ্যাটেন্ডেন্স তো 27 এর দিছি। 27ই দিবা? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে আজকে আমরা যতদূর পারি আমরা ডিসকাস করব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে, ডেড জোন অফ ডাইরেকশনাল রিলে, আর ক্লাসিফিকেশন অফ ডাইরেকশনাল রিলে। ডাইরেকশনাল রিলে কি কি কয় ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, খেয়াল করো, এটা তো আমরা এক্সপ্লেইন করলাম। তাই এক্সপ্লেইন করার ফলে পরে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেফারেন্সটা। এখন অ্যাঙ্গেলটাকে আমাদের শিফট করতে হবে কোথায়? এই রিজিয়ন, যেখানে আমাদের কি হবে লাইন অফ ম্যাক্সিমাম টর্ক, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি লাইন অফ ম্যাক্সিমাম টর্ক। আর এই যে আমাদের এই উপরে যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা বলতেছি পজিটিভ টর্ক রিজিয়ন, আর নিচের রিজিয়নটাকে আমরা বলতেছি নেগেটিভ টর্ক রিজিয়ন, যেটা আমরা এক্সপ্লেইন করলাম। আচ্ছা, খেয়াল করে দেখো এখন। সো টর্কের ইকুয়েশনটা তাহলে আমরা কি লিখতে পারি? এই ভেক্টর ডায়াগ্রাম থেকে যদি আমরা টর্কের ইকুয়েশন বলি তাহলে আমাদের কি লিখতে পারি? টর্কের ইকুয়েশন হচ্ছে গিয়ে 5e phi i sin আলফা প্লাস থিটা। আলফা প্লাস থিটা হলো কেন? যদি কারেন্টের অ্যাঙ্গেলটা আমাদের লিডিং হয়, কারেন্টের অ্যাঙ্গেলটা যদি লিডিং হয় তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটুকু হচ্ছে আলফা, এতটুকু হচ্ছে থিটা, তার মানে এর মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে আলফা প্লাস থিটা। যদি ল্যাগিং হয় তখন আলফা মাইনাস থিটা হবে, আর যদি লিডিং হয় তখন এটা হয়ে যাবে কি আলফা প্লাস থিটা, ঠিক আছে? সো লিডিং অ্যাঙ্গেল থিটার জন্য আমরা এখন কনসিডার করতেছি। সো তাহলে আলফাটা কি? আলফা ইকুয়াল টু কি? আলফা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই পুরাটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেল। ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেল মানে কি? ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেলটা হচ্ছে এই রেফারেন্সের সাথে আমাদের লাইন অফ ম্যাক্সিমাম টর্কের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেল। এটা সবসময় মনে রাখবা, ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেলটা কি? ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেলটা হচ্ছে রেফারেন্সের সাথে লাইন অফ ম্যাক্সিমাম টর্কের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেল, যেটা টাউ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। স্যার এটা তো ফিক্সড, তাই না? এটা ফিক্সড। এটা কি ফিক্সড হবে? হ্যাঁ, এটা ফিক্সড হবে যতক্ষণ ফিক্সড তো হওয়ার কথা স্যার। যতক্ষণ, হ্যাঁ এটা ফিক্সড হবে, রাইট, এটা ফিক্সড হবে। সো এই টাও অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের ফিক্সড যতক্ষণ পর্যন্ত আমাদের 5 টা হ্যাঁ, এটা অলওয়েজ ফিক্সডই হবে। সো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেলটা টাও অ্যাঙ্গেলে আছে। সো এখানে টাও ইকুয়াল টু কি বলতেছি আমরা? 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? কেন? কারণ এই যে টাও, এটা হচ্ছে এইটুকু হচ্ছে কি 90 ডিগ্রি, এটুকু, কারণ কি 5e এবং 5i এর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। সো 90 ডিগ্রি মাইনাস আলফা, এটাই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের টাও, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু কি, এখান থেকে এই ইকুয়েশন থেকে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস টাও, সিম্পল ইকুয়েশন। সো এখন এই আলফার পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস টাও এখানে পুট করলাম। পুট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস টাও এর একটা ইকুয়েশন চলে আসতেছে। তার মানে এখানে এটাকে লিখতে পারি আমরা সাইনের পরিবর্তে এটা লিখতে পারি কস থিটা মাইনাস টাও। এখান থেকে এটা কিভাবে আসছে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সিম্পল, এটা জাস্ট যেহেতু এটা 90 ডিগ্রি ফেজ শিফট করলে এটা cos থিটা হয়ে যাবে। সো 5e phi i cos থিটা মাইনাস টাও আসতেছে।
তার মানে এই হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা। সো এই 5v টা কিসের জন্য আসতেছিল? 5v টা আসতেছে হচ্ছে কি কিন্তু আমাদের রেফারেন্সের জন্য, যেটা আমাদের ভোল্টেজ থেকে আসতেছে। সো 5v কে আমরা v দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর 5i টা কিসের জন্য আসতেছিল? IV এর জন্য। সিটির জন্য আসতেছিল, কারেন্টের জন্য আসতেছিল। সো এটা হচ্ছে কি i দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো v ইনটু i cos এই থিটা মাইনাস টাউ, তার মানে এটা কিন্তু আমাদের একটা পাওয়ারের ইকুয়েশন চলে আসতেছে, ঠিক আছে? সো এই জন্যই আমরা বলি ডিরেকশনাল রিলে পাওয়ার সেন্স করে অপারেট করে। সো হচ্ছে vi cos থিটা মাইনাস টাউ। সো থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন vr এন্ড ii। অ্যাঙ্গেল বিটুইন vr আর ii মানে কি? অ্যাঙ্গেল বিটুইন পোটেনশিয়াল কয়েল বা pt এন্ড অ্যাঙ্গেল বিটুইন পোটেনশিয়াল কয়েল এন্ড কারেন্ট কয়েল বা সিটি, ঠিক আছে? এটার মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে কি আমাদের এই থিটাটা। সো এটা হচ্ছে থিটা। আর টাউটা কি? টাউটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক অ্যাঙ্গেল, এটা হচ্ছে টাউ। সো এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকেও কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারি যে আমাদের এই ম্যাক্সিমাম টর্ক কখন ডেভেলপ করবে। সো ওয়েন থিটা ইকুয়াল টু টাউ, ওয়েন থিটা ইকুয়াল টু টাউ, তখন কিন্তু আমাদের এই cos 0 ডিগ্রি হয়ে যায়। cos 0 ডিগ্রি মানে হচ্ছে ম্যাক্সিমাম, সো টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সো থিটার ভ্যালুটা যদি টাউ হয়, অর্থাৎ এটা যদি আমরা এই এই আইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করবে, ঠিক আছে? সো আমরা এই ইকুয়েশন দ্বারাও কিন্তু এই জিনিসটা বলতে পারি। আর থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি, থিটা মাইনাস টাউ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এটা এই ভ্যালুটা যদি আমরা 90 ডিগ্রি করি, তাহলে আমাদের তো টর্কটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, প্লাস 90 ডিগ্রিও 0, মাইনাস 90 ডিগ্রিও 0। সো প্লাস 90 ডিগ্রি যদি করি, তাহলে থিটা মাইনাস টাউ ইকুয়াল টু লিখলাম আমরা 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কি? 90 ডিগ্রি প্লাস টাউ। তার মানে এটা হচ্ছে কি আমাদের টাউ, এটা টাউ, টাউ এর সাথে যদি 90 ডিগ্রি যোগ করি, তখন কিন্তু আমাদের কোনো টর্ক ফর্মেশন হবে না। সো এই জন্য এই লাইনটাকে আমরা কি লাইন বলি? জিরো টর্ক লাইন বলি, যেটা আগের ইকুয়েশন দিয়েও আমরা এক্সপ্লেইন করলাম। সো এটা কস হোক আর সাইন হোক, এটা অলওয়েজ জিরো টর্ক লাইন হবে, আর এটা অলওয়েজ ম্যাক্সিমাম টর্ক লাইন হবে। এটা কি বোঝা গেছে? স্যার ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের জিরো টর্ক লাইন। টর্ক লাইন এটা cos a থিটা মাইনাস টাউ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এটা টার্মটা জিরো হয়ে যায়। সো 90 করে তুমি দেখবা যে এটা হচ্ছে কি টাউ, টাউ এর সাথে 90 ডিগ্রি যোগ করলে এখানে আমাদের কোনো টর্ক ফর্মেশন হবে না। আর এটা তার মানে পজিটিভ টর্ক, এই পাশে হচ্ছে নেগেটিভ টর্ক। আচ্ছা, সো এই ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাই যে টর্ক ইজ প্রপোর্শনাল টু vi cos থিটা মাইনাস টাউ। আর একটা টার্ম আসে আমরা জানি মাইনাস k1, ঠিক আছে? মাইনাস k1। সো a1টা কি? এই k1টা হচ্ছে স্প্রিং এফেক্ট। সো একটা পার্টিকুলার ইনস্টলেশনের জন্য আমাদের এই cos থিটা মাইনাস টাউ এটা একটা কনস্ট্যান্ট আমরা ধরি। সো কনস্ট্যান্ট যদি ধরি এই টার্মটাকে, তাহলে আমরা এটা লিখতে পারি t ইকুয়াল টু k ইনটু vr ইনটু ii। vr মানে হচ্ছে এই v থেকে আসতেছে, যে রেফারেন্স হিসেবে ধরতেছি, আর i হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট কয়েল থেকে আসতেছে, এই জন্য এটাকে ii বলতেছি। vr ইনটু ii মাইনাস k1, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করে আমরা হিসাব করতেছি। সো কে, সো এটা আন্ডার থ্রেশহোল্ড কন্ডিশন, অর্থাৎ আমাদের কোনো টর্ক যখন মুভমেন্ট, কোনো টর্ক যখন ফর্মেশন হবে না, তখন টর্ক ইকুয়াল টু 0। সো এখান থেকে লিখতে পারি আমরা t ইকুয়াল টু 0 পুট করলে k vr ইনটু ii ইকুয়াল টু k1, তার মানে k vi ইনটু k1, সো v ইকুয়াল টু k বাই k1। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে আমরা কি বলি? আমরা বলি যখন একটা ধরো এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 10, ফর এক্সাম্পল এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 10, এর মানে কি? এর মানে হচ্ছে যদি ফর এক্সাম্পল একটা ওভার কারেন্ট রিলে কনসিডার করো, ওভার কারেন্ট রিলের ক্ষেত্রে আমরা যদি বলে দেই যে এটা কারেন্ট সেটিংস হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বলি কি 10 অ্যাম্পিয়ারের উপরে গেলে সে অপারেট করবে, 10 অ্যাম্পিয়ারের নিচে গেলে সে অপারেট করবে না। সিমিলারলি এখানে যদি আমরা বলি যে ভি আর আই এই দুইটা প্রোডাক্টের গুণফল ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সো এই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে ধরো 10, তার মানে আমরা বলতে পারি যে পাওয়ারটা যদি এই 10 এর থেকে বেশি হয় তাহলে সে অপারেট করবে, আর পাওয়ারটা যদি 10 এর থেকে কম হয় তাহলে সে অপারেট করবে না, ঠিক আছে? তার মানে অপারেটিং রিজিয়নটা আমাদের বের করার, তাহলে কিভাবে আমরা বের করব? সো অপারেটিং রিজিয়নটা বের করার জন্য আমাদের ভিআই এর ভ্যালুটা অবশ্যই এই কনস্ট্যান্ট টার্মের থেকে বেশি হতে হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে ভিআই ইকুয়াল টু একটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সো এটার যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে আমরা কি পাবো? এরকম একটা হাইপারবোলা, একটা কার্ভ আমরা পাবো। সো এই কার্ভটাকে আমরা বলতেছি
যে এই কার্ভের উপরে বেস করে আমাদের এই রিলেটা অপারেট করবে। তার মানে এইটা কি কন্ডিশনে আমরা মেজার করলাম, যে এই কার্ভটা আমরা কিভাবে বের করলাম, এই কার্ভটা বের করলাম আমরা এই যে vi ইকুয়াল টু যে কনস্ট্যান্ট টার্ম এটার উপরে বেস করে এই কার্ভটা আমরা প্লট করলাম। ঠিক আছে, তার মানে এটা কোন দিকে অপারেট করবে, অপারেটিং রিজিয়নটা হবে অ্যাবাভ দ্য কার্ভ। সো এই উপরে যদি যায়, এর ভ্যালুটার উপরে যদি যায় তাহলে এটা অপারেট করবে। আর নিচের যে পোর্শনটা এটাকে আমরা বলি রেস্টেনিং রিজিয়ন, অর্থাৎ এর নিচের ভ্যালুটা হচ্ছে আমাদের অপারেট করবে না। সো এই কার্ভটা আর একটু ভালো করে একটু দেখো, তাহলে আমরা যে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে কার্ভটা কিভাবে পেলাম। সো ভিআই এর ভ্যালু ফর এক্সাম্পল ধরো 50, ঠিক আছে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম, সো ভি এর ভ্যালু যদি 5 হয় তাহলে আই এর ভ্যালু হবে 10। তার মানে ভি এর ভ্যালু 5 কোথায় ধরলাম আমি, এটা হচ্ছে কি ভি এর ভ্যালু 5, সো আই এর ভ্যালু হচ্ছে 10। তার মানে এই পয়েন্ট আমরা পেলাম। ঠিক আছে, আবার ভি এর ভ্যালু যদি 10 হয় আই এর ভ্যালু পাবো কি 5। তার মানে ভি এর ভ্যালু যদি 10 হয় তাহলে আই এর ভ্যালু পাবো 5। তার মানে ধরো এই পয়েন্টটা পেলাম, তার মানে এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, কারণ মাঝামাঝি আরেকটা পয়েন্ট পেলাম। সো এই পয়েন্টগুলো নিয়ে যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে যে এই কার্ভটা আসতেছে এরকম একটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স একটা কার্ভ কিন্তু আমরা পাবো। ঠিক আছে, কিন্তু এই এই যে কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্মটা থেকে দেখে কি বুঝতে পারছি যে ভি এর ভ্যালু কখনোই 0 হবে না, অথবা আই এর ভ্যালু কখনোই 0 হবে না। যদি ভি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের এই কার্ভটা কখনোই আমাদের কিন্তু এই এক্স এক্সিস কে অথবা ওয়াই এক্সিস কে কাট করবে না। ঠিক আছে, কখনোই এটা কাট করবে না, এটা অলওয়েজ এটার সাথে প্যারালালি থাকবে। ঠিক আছে, সো এই জন্য এই কার্ভটার উপরের যে রিজিয়নটা এটাকে আমরা বলতেছি অপারেটিং রিজিয়ন, আর নিচের রিজিয়নটাকে আমরা বলতেছি রেস্ট্রেনিং রিজিয়ন। এক্ষেত্রে আমাদের রিজিয়ন বলার কারণ কি? হ্যাঁ বলতেছি, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের উপরের রিজিয়নটাকে আমরা অপারেটিং রিজিয়ন মানে বলতেছি এই কারণে যে এই উপরের রিজিয়নের রিলেটা অপারেট করবে। ঠিক আছে, আর নিচের রিজিয়নটাকে রেস্ট্রেনিং রিজিয়ন বলতেছি এই কারণে, কারণ এর নিচের রিজিয়নের রিলেটা অপারেট করবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ফর এক্সাম্পল আমাদের ফল্ট হয়েছে একটা খুব কাছে ফল্ট হয়েছে, ক্লোজ আপ ফল্ট যেটাকে আমরা বলি, ক্লোজ আপ ফল্ট, খুব কাছে ফল্ট হয়েছে। সো কাছে যদি ফল্ট হয় তাহলে আমাদের পিটি যেটা আছে এখানে, সে পিটিটা কিন্তু পিটির যেটা ভোল্টেজটা মেজার করবে সেটা কিন্তু খুব কম ভোল্টেজ মেজার করবে, খুব কম ভোল্টেজ মেজার করবে, বাট কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক হাই থাকবে। ঠিক আছে, কারণ কাছে ফল্ট হলে মানে কি রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি 0, লাইন রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি 0, সো কারেন্টের ম্যাগনিটিউড বেশি, ভোল্টেজের ম্যাগনিটিউড কিন্তু কম। আবার দূরে যদি ফল্ট হয়, দূরে ফল্ট হলে আমাদের কি হবে, ভোল্টেজের ম্যাগনিটিউডটা বেশি হবে, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে, লাইন রেজিস্ট্যান্স আছে, তার ফলে এখানে ড্রপটা বেশি হবে, বাট এখানে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা কম হবে। ঠিক আছে, সো এগুলো আমরা দেখে আসছি যে দূরে ফল্ট হলে কারেন্টের ম্যাগনিটিউড কম হয়, আর কাছে ফল্ট হলে কারেন্টের ম্যাগনিটিউড বেশি হয়। সো যেহেতু এই কার্ভটা যেহেতু আমাদের এক্স এক্সিস বা ওয়াই এক্সিস কে ইন্টারসেক্ট করবে না, কেন করবে না সেটা আমরা বললাম, যে ভিআই এর ভ্যালু একটা কনস্ট্যান্ট টার্ম, সো ভি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, যদি এটা ভি এর ভ্যালু যদি 0 মানে কি আমাদের এই ভি এক্সিস কে সে কাট করতেছে, সো কাট করলে তো আমাদের এখানে কোনো টর্ক ফর্মেশন হবে না। ঠিক আছে, সো আমাদের এটা কিন্তু কখনোই আমাদের এই ভি এক্সিস কে ইন্টারসেক্ট করবে না। সো আমাদের ইন্টারসেক্ট যেহেতু করতেছে না, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এবং ভিআই এর ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, এই কনস্ট্যান্ট টার্মের থেকে বেশি হতে হবে, অর্থাৎ এই 50 থেকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে 50, সো 50 থেকে এটা বেশি হতে হবে। বাট কাছে ফল্ট হলে যে প্রবলেমটা হয়, ভোল্টেজের ভ্যালু খুব কম। ঠিক আছে, ভোল্টেজের ভ্যালু খুব কম কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা কি অনেক বেশি। সো ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে কি মিনিমাম ভোল্টেজ, এই মিনিমাম ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আর মিনিমাম কারেন্ট হচ্ছে ধরো 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো 5 অ্যাম্পিয়ারের কম, 5 ভোল্টের নিচে যদি ফল্ট হয় তাহলে আমাদের কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা যত বড়ই হোক না কেন এটা কিন্তু আমাদের কার্ভের নিচেই চলে আসতেছে। অর্থাৎ ভি এর ভ্যালু ধরো আমাদের 2 ভোল্ট, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড ধরো 100, 2 ইনটু 100 করলে কত হয় 200, 200 কিন্তু ভিআই এর থেকে বেশি। ঠিক আছে, কারণ ভিআই এর ভ্যালু সেট করছি আমরা কততে, স্যার 50 আমাদের তে। ক্লাস আছে আরেকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডেড জোনটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে, আজকে এই পর্যন্তই থাক।